হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল SDM হিস্ট্রি। বিগত ভিডিওগুলির মতন আজকেও আমি বেশ 60টি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। অতি অবশ্যই তোমাদের ভালো লাগবে। আগত 7 এবং 14 সেপ্টেম্বর নবম দশম এবং একাদশ দ্বাদশের যে ইতিহাস, সেখানেতে তোমাদের অতি অবশ্যই পড়বে এরকম আশা রেখে আমি মোটামুটি প্রত্যেকবারই 60টি প্রশ্নের মতন এবারও 60টি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর প্রথমে একটু বলে রাখি, আজকের কোশ্চেনগুলো কিন্তু খুব কঠিন হবে একটু, কারণ তোমরা অতি অবশ্যই সহজের দিক দিয়ে অভ্যস্ত হয়ে গেছো। দেখো, আমি পড়াতে পড়াতেই তোমাদেরকে বেশ কিছু জিনিস বলে যাব, তো তোমরা অতি অবশ্যই খেয়াল রাখবে, কেমন? তো আজকের প্রথম প্রশ্ন, সিন্ধু সভ্যতায় পুরোহিত রাজারা কোথায় বাস করতেন? এ সিটাডেলে, বি সমতলে, সি সমুদ্র উপকূলে, ডি মরুভূমিতে। তো এর সঠিক প্রশ্নের উত্তর হলো অপশান এ, কেমন? সিটাডেলেতে বসবাস করতেন। সিটাডেল হচ্ছে সিন্ধু সভ্যতায় যে উঁচু দুর্গ অঞ্চলগুলো, এই উঁচু দুর্গ অঞ্চলেতে যারা বসবাস করতেন তাদের অতি অবশ্যই পুরোহিত রাজা বলা হতো, এবং এই পুরোহিত রাজারা সিটাডেলে বসবাস করতেন, এবং ওই পৌর শাসন ব্যবস্থাটা তাদের দ্বারাই পরিচালিত হতো, কেমন? পরের প্রশ্ন 2 নম্বর, সিন্ধু সভ্যতায় বন্দরনগরী লোথাল কোন নদীর তীরে গড়ে উঠেছিল? তো আমি যেবারে এসএসসি হাই স্কুল পাই সেই সময় আমার এই প্রশ্নটা ছিল, যদিও অনেক আগের। সিন্ধু সভ্যতায় বন্দরনগরী লোথাল কোন নদীর তীরে গড়ে উঠেছিল? উত্তর হবে অপশান এ রাভি নদী, অপশান বি ভোগবার নদী, অপশান সি তাপ্তি নদী, অপশান ডি লুনি নদী। তো অতি অবশ্যই এর অপশান হবে, সঠিক উত্তরটা হচ্ছে অপশান বি, ভোগবার নদীর তীরে, কেমন? গুজরাটে ভোগবার নদীর তীরে গড়ে উঠেছিল লোথাল বন্দর, এবং সেখান থেকেই সিন্ধু সভ্যতার বহির্বাণিজ্য পরিচালিত হতো। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতায় স্থলপথে চলাচলের জন্য এক্কা গাড়ি এবং টানা গাড়ি টানতো কিসে? অ্যাকচুয়ালি মাল বইতে, অর্থাৎ জিনিসপত্র এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য এই এক্কা গাড়ি এবং টানা গাড়ি চলতো কিসে? অপশান এ ঘোড়া ও বলদে, অপশান বি ঘোড়া ও গাভীতে, অপশান সি মহিষ ও বলদ, অপশান ডি ঘোড়া ও মহিষ। তো তোমরা এইটা জানো যে এক্কা গাড়ি চালায় কিসে? অতি অবশ্যই ঘোড়া, কিন্তু সিন্ধু সভ্যতায় ঘোড়ার ব্যবহার ছিল না, তাহলে ঘোড়া এখানে বাদ যাবে, আর ঘোড়া বাদ যাবে, ঘোড়া বাদ যাবে, তাহলে সঠিক উত্তর কি? অপশান সি মহিষ ও বলদ, কেমন? এটা খুব খেয়াল রাখবে, এটা খুব কঠিন কোশ্চেন। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতায় মৃতদের সমাধির মাথা কোন দিকে অবস্থান করে রাখা হতো? এ উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা, বি দক্ষিণ দিকে মাথা, উত্তর দিকে পা, সি পূর্ব দিকে মাথা, পশ্চিম দিকে পা, ডি পশ্চিম দিকে মাথা, পূর্ব দিকে পা। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, উত্তর দিকে মাথা থাকবে আর পা থাকবে দক্ষিণ দিকে। সেই জন্য আমাদের মা দিদিমানরা অনেক সময় বলতেন যে উত্তর দিকে মাথা করে ঘুমোতে নেই। তো এর সায়েন্টিফিক বিষয়টি কি, উত্তর দিকে আমাদের যেহেতু মাথার উত্তর দিকে চৌম্বক তরঙ্গ আছে এবং চৌম্বক ক্ষেত্র আছে, এবং আমাদের মাথার সঙ্গে চৌম্বকের একটা আকর্ষণের ব্যাপার আছে, সেই জন্য আমাদেরকে উত্তর দিকে মাথা করে, মানে জ্যান্ত মানুষদেরকে উত্তর দিকে মাথা করে ঘুমোতে মানা করা হয়, কেমন? তাহলে এর সঠিক উত্তর হচ্ছে উত্তর দিকে। সিন্ধু সভ্যতার মৃতদের সমাধিগুলোর মাথা থাকতো উত্তর দিকে করে, মাথা আর দক্ষিণ দিকে পা। পরের প্রশ্ন, মেসোপটেমিয়ার প্রাপ্ত একটি লেখ যার নাম হচ্ছে রাজা সারগাসের, যেটি রাজা সারগাসের ছিল একটি লেখ থেকে জানা যায় তারা মিলওয়া বা মেলহুয়া অঞ্চলের সঙ্গে বাণিজ্য করত। এই মেলহুয়া অঞ্চল আসলে কোথায় ছিল? অপশান এ আরব উপত্যকা অঞ্চল, বি সিন্ধু উপত্যকা অঞ্চল, সি ইরান উপত্যকা অঞ্চল, ডি পারস্য উপত্যকা অঞ্চল। এর সঠিক উত্তর হবে অপশান বি, সিন্ধু উপত্যকা অঞ্চল। পরের প্রশ্ন, খ্রিস্টপূর্ব 1900 থেকে 1300 শতকে হরপ্পা সভ্যতায় যে পদ্ধতিতে সমাধি দেওয়া হতো সেটা কি? এটা খুব কঠিন প্রশ্ন, অতি অবশ্যই তোমাদের কাছে নতুন মনে হবে। অপশান এ ডি এলাকার সমাধিক্ষেত্র, অপশান বি এইচ এলাকার সমাধিক্ষেত্র, অপশান সি এলাকার সমাধিক্ষেত্র, অপশান ডি বি এলাকার সমাধিক্ষেত্র। তো তখন
সিন্ধু সভ্যতাতে বেশ কিছু সমাধিক্ষেত্র পাওয়া গেছে, যেটা 1900 থেকে 1300 শতকের মধ্যে এই সময়ে যেটা হয়েছিল অপশান বি এইচ এলাকার সমাধিক্ষেত্র, মানে সব জায়গায় সমাধিক্ষেত্রটা এইচ আকৃতির মতো হবে। হয়েছে? তাহলে অপশান বি হলো সঠিক উত্তর। পরের প্রশ্ন, এই ঋগ্বেদে জানা বা বোঝার জন্য কোন ব্রাহ্মণকে জানতে হয়? এ ঐতরেয় ব্রাহ্মণ, বি পঞ্চবিশ ব্রাহ্মণ, সি শতপথ ব্রাহ্মণ এবং ডি গোপদ ব্রাহ্মণ। এগুলো সিরিয়ালগুলো একটু ভুল আছে, অতি অবশ্যই তোমরা একটু মার্জনা করো আমায়। তাহলে এ হচ্ছে ঐতরেয় ব্রাহ্মণ, বি হচ্ছে পঞ্চবিশ ব্রাহ্মণ, সি শতপথ ব্রাহ্মণ, ডি গোপদ ব্রাহ্মণ। এর সঠিক উত্তর হবে অপশান এ ঐতরেয় ব্রাহ্মণ। কেমন? তো এখানে একটু বলে রাখি, আমি শর্টে একটা ক্লু তোমাদেরকে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা অতি অবশ্যই 4টি বেদ, ঋক, সাম, যজু আর অথর্ব, এই বেদগুলো বোঝার জন্য আমাদের রয়েছে 4 রকমের অতি অবশ্যই ব্রাহ্মণের কথা বলেছে। তাহলে ঋগ্বেদ বোঝার জন্য এক হচ্ছে, একটা ক্লু বলে দিই তাহলে মনে রাখবে, এতক্ষণে পৌঁছলি হয়েছে, আর শত গোলাপ। তো এইটাকে আমি একটা ক্লু বার করছি, দেখো। তাহলে ঋগ্বেদ, ঋক, সাম, যজু, অথর্ব হয়েছে। তাহলে এতক্ষণে ঋগ্বেদ হচ্ছে ঐতরীয়, এই ওইটা হচ্ছে এতর, ওই হয়েছে। এতক্ষণে পঞ্চলি হচ্ছে পঞ্চবিশ হচ্ছে এ পঞ্চবিশের হচ্ছে সামবেদ, পঞ্চবিশ। তাহলে এতক্ষণে পঞ্চলি শত হচ্ছে শতপথ, অর্থাৎ ঋক্সাম যজুর বেদ হচ্ছে শতপথ। কেমন? শতপথ ব্রাহ্মণ হচ্ছে যজুর্বেদের জন্য যজুর, আর অথর্ব বেদের জন্য গোলাপ, গোপথ, গো। তাহলে ঋগ্বেদের জন্য ঐতরেয় ব্রাহ্মণ, মানে এতক্ষণে পৌঁছলি ঐতরেয়। সামবেদের জন্য এটা ঠিক তোমাদের বুঝতে পারার অসুবিধা হচ্ছে আর কি। তাহলে এটা আমি একটা ভিডিও অন্য আকারে দিয়ে দেবো, তোমাদেরকে একটা বেশ বড় করে ব্যাখ্যা করে দেবো আর কি, সেই জন্য যাই ছেড়ে দিচ্ছি। তাহলে ঋগ্বেদ জানার জন্য যে ব্রাহ্মণ, সেটা হচ্ছে অপশানে ঐতরেয় ব্রাহ্মণ। বুঝছে? পরে প্রশ্ন, না রেডি হয়ে যাচ্ছে তোমাদের অপশান। তারপরে 8 নম্বর প্রশ্ন, ঋগ্বৈদিক যুগে মাথায় আচ্ছাদন সহ যে ঢিলেঢালা পোশাক ব্যবহার হতো তাকে কি বলা হতো? এটা খুব কঠিন প্রশ্ন। এ বাধুয়, বি পেশস, সি রামি, ডি দ্রাপি। এর সঠিক উত্তর হবে অপশান ডি, দ্রাপি বলা হতো। ঢিলেঢালা মাথায় পোশাক, যেটা হচ্ছে আচ্ছাদন সহ ছিল। তো পরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা কে? বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা অপশান এ জৈমিনী, অপশান বি কোনাদ মুনি, অপশান সি কপিল মুনি, অপশান ডি পতঞ্জলি মুনি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে কোনাদ। আচ্ছা, দর্শন হচ্ছে আমাদের কি 6টি: সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, পূর্ব মীমাংসা আর উত্তর মীমাংসা। তো এই প্রত্যেকটা অতি অবশ্যই দর্শন, মানে ষড়দর্শন, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসা, এর এক একজন মুনি ছিলেন। যেমন প্রথম কি ছিল? সাংখ্য দর্শন কপিল মুনি, হ্যাঁ। যোগ দর্শন পতঞ্জলি। ন্যায় দর্শন, সাংখ্যযোগ ন্যায় দর্শন হচ্ছে গৌতম। সাংখ্যযোগ ন্যায়। বৈশেষিকটা আমাদের পড়ে আছে যে কোনাদ হয়েছে, আর বৈশেষিক পূর্ব মীমাংসা হচ্ছে
কোনাদ জৈমিনী, পূর্ব মীমাংসা হচ্ছে জৈমিনী, আর উত্তর মীমাংসা হচ্ছে ব্যাসদেব, কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব, ব্যাস। কেমন? পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, ঋগ্বেদের যুগে উল্লিখিত যে নদী বর্তমানে বিলুপ্ত তার নাম হলো এ গঙ্গা নদী, বি সিন্ধু নদী, সি শতদ্রু নদী, ডি সরস্বতী নদী। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, সরস্বতী নদী। পরের প্রশ্ন, জৈন সূত্র অনুসারে একজন মহিলা তীর্থঙ্করের নাম হলো এ নেমি, বি মল্লী, সি কালী, ডি শিল্পী। সঠিক উত্তর হচ্ছে মল্লী। ইনি ছিলেন মহিলা তীর্থঙ্কর। কেমন? এটা একটা তোমাদের অতি অবশ্যই কঠিন প্রশ্ন, মনে রাখবে। এখানে আমরা পুরুষ তীর্থঙ্কর সম্পর্কে জানি, কিন্তু ইনি হচ্ছেন মহিলা। কে না মল্লী। অনেকে আবার মল্লীনাথও বলে উল্লেখ করেছেন ঐতিহাসিকরা। পরের প্রশ্ন, মহাবীর বর্ধমানের পিতা ছিলেন সিদ্ধার্থ, মাতা ছিলেন ত্রিশূলা, স্ত্রী ছিলেন যশোদা। তাহলে তাদের কন্যার নাম কি ছিল? তাহলে মহাবীরের কি ছিল না কন্যা ছিল? তাহলে তার অপশন কি হচ্ছে? এ প্রিয়দর্শনা, বি সুদর্শনা, সি নমিতা, ডি মৌমিতা। এর সঠিক উত্তর হবে কী হবে বলো তো? অপশন এ। তাহলে এখানে দেখো, মহাবীরের কিন্তু পুত্র ছিল না, ছিল কন্যা, নাম হচ্ছে প্রিয়দর্শনা। তাহলে পিতার নামটা একটু জেনে রাখো। মহাবীরের পিতার নাম হচ্ছে সিদ্ধার্থ, মাতার নাম ত্রিশূলা এবং স্ত্রী ছিলেন যশোদা। কেমন? এগুলো একটু তোমাদের মনে রেখে দিতে হবে। পরের প্রশ্ন, জৈন ধর্মে ত্রিরত্ন হলো এ সদ্বিজ্ঞান, সৎকর্ম, সৎচেষ্টা, বি সদ্দর্শন, সদ্বাক্য, সৎচিন্তা, সি সৎ খাদ্য, সৎজীবিকা, সৎকর্ম, ডি সদ্দর্শন, সৎজ্ঞান এবং সৎচরিত্র। এর সঠিক উত্তর হবে অপশন ডি। জৈন ধর্মের ত্রিরত্ন হলো সদ্দর্শন, সৎজ্ঞান এবং সৎচরিত্র। পরের প্রশ্ন, গৃহত্যাগের পর গৌতম প্রথম কোন সাধকের সংস্পর্শে আসেন? মানে কার দ্বারা তিনি নিজেকে প্রভাবিত করেছিলেন? এ অমরনাথ, বি আলার কালাম, সি অনিরুদ্ধ, ডি অমিতাভ। এর সঠিক উত্তর হবে অপশন বি আলার কালাম। পরের প্রশ্ন, বৌদ্ধ সংঘে প্রবেশের প্রথম পর্যায়কে কি বলা হতো? খুব কঠিন প্রশ্ন কিন্তু। বৌদ্ধ সংঘে প্রবেশ যে কেউ করতে পারতো না, সেই জন্য প্রবেশের জন্য প্রথম পর্যায়ে তাকে একটা ব্রত পালন করতে হতো। সেটা কি? এ শ্রমণ, বি প্রবজ্জা, সি ভিক্ষুণী, ডি আমির। এর সঠিক উত্তর হচ্ছে প্রবজ্জা গ্রহণ করতে হতো, অপশন বি। পরের প্রশ্ন, শ্রাবস্তীর জেতবন ও গন্ধকোটি এই বিহার দুটিকে নির্মাণ করেছিলেন কে? এ বিম্বিসার, বি জীবক, সি জীবন, ডি অনাথ পিণ্ডদ। হয়েছে অনাথ পিণ্ডদ। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি অনাথ পিণ্ডদ। কেমন? পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মে কোন সর্বশ্রেষ্ঠ দেবীর সঙ্গে হিন্দু ধর্মের দেবীর মিল আছে? মানে বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্মের মধ্যে উভয় ধর্মেতেই কমন যে দেবী সে হচ্ছে এ লক্ষ্মী, বি কালী, সি তারা, ডি কাত্যায়নী। এর সঠিক উত্তর হবে অপশান সি তারা। তারা হচ্ছে হিন্দু ধর্মেও আছে এবং বৌদ্ধ ধর্মেরও দেবী। কেমন? পরের প্রশ্ন, বর্তমান রাজস্থানের জয়পুর অঞ্চলে কোন মহাজনপদ গড়ে উঠেছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। এ বৎস, বি অঙ্গ, সি মৎস্য, ডি কম্বোজ। এর সঠিক উত্তর হবে অপশন সি মৎস্য। কাশীকৌশল, অঙ্গমগধ, বিজয়মল্ল, চেদিবৎস, পূর্বাঞ্চল, মৎস্য সুরসেন, অজমকবন্তী, গান্ধার, কম্বোজ। কেমন? এই 16টি মহাজনপদ ছিল। পরের প্রশ্ন, একটু বড় প্রশ্ন আছে, এটা অতি অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। কোন নদী অবন্তী রাজ্যকে উত্তর এবং দক্ষিণ অংশে বিভক্ত করেছিল এবং উত্তরের রাজধানী ছিল উজ্জয়িনী ও দক্ষিণ অবন্তীর রাজধানী ছিল মহিষ্মতি? তাহলে সেই নদীটি আসলে কি? এ বেত্রবতী, বি ভগবাট, সি সরস্বতী, ডি বেগবতী।
এর সঠিক উত্তর কী হবে বলো তো? অবশ্যই অপশান এ, বেত্রবতী নদী। তাহলে অবন্তী রাজ্যকে দুটি ভাগে ভাগ করেছিল, বেত্রবতী নদী। কেমন? পরের প্রশ্ন, যদি এটা তোমাদের সিলেবাস বহির্ভূত, প্রথমেই মার্জন অতি অবশ্যই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু এখানটায় অনেক তথ্য আছে বলে ওর জন্য দিয়েছি, এটা তোমাদের সিলেবাস বহির্ভূত। কোশল রাজকন্যা কৌশলা দেবী, লিচ্ছবি রাজকন্যা চেল্লনাকে, মদ্র রাজকন্যা ক্ষেমা এবং বিধেয় রাজকন্যা বাসবীকে বিবাহ করেছিলেন কোন রাজা? তাহলে অনেকগুলো রাজকন্যা ছিল, কৌশলা দেবী, লিচ্ছবি রাজকন্যা চেল্লনা, মদ্র রাজকন্যা ক্ষেমা এবং বিধেয় রাজকন্যা বাসবীকে বিবাহ করেছিলেন কোন রাজা? অপশান এ বিম্বিসার, অপশান বি বিন্দুসার, অপশান সি বিদুসার, অপশান ডি বিশ্বম্ভর। এর সঠিক উত্তর হবে অপশান এ, বিম্বিসার। রাজা হর্ষঙ্ক বংশের প্রথম রাজা বা হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার, তিনি ছিলেন। কেমন? পরের প্রশ্ন, এটা তোমাদের সিলেবাস বহির্ভূত কিন্তু তোমাদের জানতে হবে, সেই জন্য দিয়েছি। হর্ষঙ্ক বংশের শেষ শাসক কে ছিলেন? এ নাগভট্ট, বি কুবের নাগ, সি নাগদশক, ডি নাগসেন। এর সঠিক উত্তর হবে অপশান সি নাগদশক। কেমন? এই দুটোই তোমাদের সিলেবাস বহির্ভূত কিন্তু কঠিন এবং তোমাদের প্রয়োজন মনে করেই আমি দিয়েছি। কেমন? তো তারপরের চলে এসো, চন্দ্রগুপ্ত মৌর্য আলেকজান্ডারের পূর্ব দিকে যে সাম্রাজ্য, সেখানকার শাসক সেলুকাস নিকেটরকে যুদ্ধে পরাজিত করেছিলেন। কে করেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। কবে করেছিলেন এটা? এ 203 খ্রিস্টপূর্বাব্দে, বি 303 খ্রিস্টপূর্বাব্দে, সি 304 খ্রিস্টপূর্বাব্দে, ডি 305 খ্রিস্টপূর্বাব্দে। এর সঠিক উত্তর হবে অপশান বি। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে আলেকজান্ডারের বিখ্যাত সেনাপতি সেলুকাস নিকেটরের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল সেটা কবে? 303 খ্রিস্টপূর্বাব্দে। কেমন? এবং এই যুদ্ধে পরাজিত হয়েছিলেন কে? না সেলুকাস, এবং সেলুকাস তার কন্যা হেলেনকে, হেলেনের সঙ্গে কার বিয়ে হয়েছিল? না হেলেনের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাহ হয়েছিল, এবং চন্দ্রগুপ্ত অতি অবশ্যই সেখান থেকে প্রচুর বেশ উন্নত জাতের ঘোড়া পেয়েছিলেন সেলুকাসের কাছ থেকে, আর সেলুকাসকে তিনি একটা বিখ্যাত হস্তি বাহিনী দান করেছিলেন। কেমন? পরে প্রশ্ন, সম্রাট অশোকের দ্বিতীয় স্ত্রী যিনি কলিঙ্গ রাজ্যের রাজকন্যা ছিলেন তিনি হলেন? অশোকের স্ত্রী কলিঙ্গ রাজকন্যা ছিলেন। এ অনুপমা, বি অরুণিমা, সি করুবাকি, ডি অনামিকা। এর সঠিক উত্তর হবে অপশান সি করুবাকি। পরের প্রশ্ন, অশোকের কোন স্তম্ভের চূড়ায় হাতি, ঘোড়া, সিংহ ও ষাঁড়ের মূর্তি আছে? এ মাস্কি স্তম্ভে, বি বিহার স্তম্ভ, সি গুজরাট স্তম্ভ, ডি সারনাথ স্তম্ভ। উত্তর অপশান ডি সারনাথ স্তম্ভে। তাহলে অশোকের সারনাথ স্তম্ভে কী কী রয়েছে? একটা হাতি, ঘোড়া, সিংহ এবং ষাঁড়। তাহলে 4টি পশুর মূর্তি সারনাথ স্তম্ভে দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, পশুবলি বন্ধ করার কারণে মৌর্য শাসকদের প্রতি ব্রাহ্মণ শ্রেণীর বিরোধিতাকে কেন্দ্র করে মৌর্য শাসনের অবসান হয়। নিজের ক্ষমতা ও অধিকার সংকুচিত হওয়ায় পুষ্যমিত্রের সঙ্গে নেতৃত্বে ব্রাহ্মণরা বিদ্রোহ সংগঠিত করেছিল। এটি কার উক্তি? মানে পুষ্যমিত্র সঙ্গের নেতৃত্বে ব্রাহ্মণরা বিদ্রোহ করেছিল মৌর্য শাসকদের বিরুদ্ধে। এই উক্তিটি হচ্ছে এ হরপ্রসাদ শাস্ত্রী, বি হেমচন্দ্র রায়চৌধুরী, সি রমিলা থাপান, ডি দামোদর ধর্মানন্দ কোসাম্বি, ডি কোসাম্বি। তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ হরপ্রসাদ শাস্ত্রী। পরের প্রশ্ন, এটা খুব কঠিন প্রশ্ন এবং মনে রাখবে, মৌর্য প্রশাসনে কাদের অ্যাগ্রোনোময় বলা হতো? এ গ্রামের বেসরকারি কর্মচারী, বি জেলার বেসরকারি কর্মচারী, সি রাজ্যের বেসরকারি কর্মচারী, ডি দেশের বেসরকারি কর্মচারী। এর সঠিক উত্তর হবে অপশান বি জেলার বেসামরিক কর্মচারীদের।
এক রত্নময় বলা হতো। পরের প্রশ্ন, মৌর্য প্রশাসনে কারা অচিন্ময় নামে পরিচিত ছিলেন? অচিন্ময় কারা ছিলেন? এ পৌর শাসন ব্যবস্থা দায়িত্বপ্রাপ্ত কর্মচারী, বি ব্লক শাসন ব্যবস্থা কর্মচারী, সি গ্রামের শাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী, ডি দেশের শাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, পৌর শাসন ব্যবস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের। পরের প্রশ্ন, আহার্যদক আহার্যদক বলতে কি বোঝো? এ জলের খাল, বি জল দিয়ে তৈরি নালা, সি বাঁধ তৈরি করে সৃষ্ট জলাশয়, ডি জলাশয় থেকে খালের মাধ্যমে জল নিয়ে যাওয়া। এর সঠিক উত্তর হচ্ছে আহার্যদক হচ্ছে বাঁধ তৈরি করে জল সৃষ্ট জলাশয়, অর্থাৎ বাঁধ তৈরি করে রেখে দেওয়া হয়েছিল এবং তাতে জল জমে কৃষিকাজ হতো। এটা অ্যাকচুয়ালি গুজরাট, রাজস্থান এবং মহারাষ্ট্রের বেশ কিছু অঞ্চলেতে এই পদ্ধতিতে কৃষিকাজ গুপ্ত যুগে চলত। পরের প্রশ্ন, কার বিখ্যাত উক্তি ছিল সব ভারতীয়ই স্বাধীন, তাদের কোনো একজনও কৃতদাস নেই? এ কৌটিল্যের, বি মেগাস্থেনিসের, সি সেলুকাসের, ডি ঐতিহাসিক স্ট্র্যাবোর। কেমন? এর সঠিক উত্তর হবে অপশান বি মেগাস্থেনিস। এখানে একটা মজার বিষয় আছে, তোমাদের আমি আজকে একটু আলোচনা করে দিই। কৌটিল্যের গ্রন্থর নাম কি? অর্থশাস্ত্র। আর মেগাস্থেনিসের কি নাম? ইন্ডিকা। তো এই অর্থশাস্ত্রে দেখানো হয়েছে যে ভারতে দাসপ্রথা ছিল, কেমন? কিন্তু মেগাস্থেনিসের ইন্ডিকাতে বলা হচ্ছে ভারতে কোনো দাসপ্রথা ছিল না। কারণ কি না, ইউরোপ মহাদেশে যেহেতু মেগাস্থেনিস যেহেতু অতি অবশ্যই ইউরোপ মহাদেশ থেকে এসছে, বা যেখান থেকে তিনি এসেছিলেন বা যে অঞ্চলের মধ্য দিয়ে এসেছিলেন সেখানেতে তিনি দেখেছিলেন কৃতদাসদের উপরে যে রূপ অত্যাচার করা হতো, প্রচুর অত্যাচার করা হতো তাদের, এবং তাদেরকে দিনের বেলা মানে কি বলবো, খুব কম খাবার দিয়ে তাদেরকে যত খুশি কাজ করিয়ে নেওয়া হতো। অপরদিকে ভারতে কিন্তু কৃতদাস ছিল, ইউরোপের মতন সেইভাবে তাদের উপরে অত অত্যাচার এবং তাদের বেশি রেস্ট্রিকশান ছিল না। যার ফলে মেগাস্থেনিস যখন ভারতে এসেছিলেন তিনি ইউরোপে যে অত্যাচারের কাহিনীটা লক্ষ্য করেছিলেন, ভারতে কৃতদাসদের উপরে কোনো অত্যাচার করা হতো না, এইটা উপলব্ধি করেই বলেছিল যে ভারতে, তার ইন্ডিকা গ্রন্থতে, যে ভারতে কোনো দাসপ্রথা ছিল না। অ্যাকচুয়ালি ভারতে প্রাচীন যুগে দাসপ্রথা ছিল, কিন্তু ইউরোপে যে অত্যাচার করা হতো ভারতে ততটা অত্যাচার করা হতো না। তাই কৌটিল্য বলেছেন ভারতে কৃতদাস ব্যবস্থা ছিল, মেগাস্থেনিস সেখানে বলেছেন ভারতে কোনো কৃতদাস ব্যবস্থা ছিল না। পরের প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের বিখ্যাত সেনাপতির নাম কি ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হয়েছে। আম্মকারদব, বি আম্রমিত্র, সি আশ্বসেন, ডি উদিতয়ন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, আম্রকারদব। দ্বিতীয় চন্দ্রগুপ্তের দ্বিতীয় চন্দ্রগুপ্তের বিখ্যাত সেনাপতি ছিলেন আম্রকারদব। পরের প্রশ্ন, ব্যাঘ্র বল পরাক্রম, খুব কঠিন প্রশ্ন। ব্যাঘ্র বল পরাক্রম কোন গুপ্ত রাজার উপাধি ছিল? এ সমুদ্রগুপ্ত, বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সি স্কন্দগুপ্ত, ডি প্রথম কুমারগুপ্ত। এর সঠিক উত্তর হবে অপশান ডি, প্রথম কুমারগুপ্ত। পরের প্রশ্ন, কোন লেখতে কুমারগুপ্তকে পৃথিবীর প্রতি অর্থাৎ পৃথিবীর পিতা বা পৃথিবীর রাজা আখ্যা দেওয়া হয়েছে? এ দামোদরপুর লেখতে, বি বাঁশখেরা লেখতে, সি ভিটালি লেখতে, ডি এলাহাবাদ লেখতে। এর সঠিক উত্তর হচ্ছে অপশানে দামোদরপুর লেখতে। কাকে না, কুমারগুপ্তকে, প্রথম কুমারগুপ্তকে পৃথিবীর প্রতি আখ্যা দেওয়া হয়েছে। কেমন? পরের প্রশ্ন, কোন গুপ্ত রাজা হুন নেতা মিহিরকুলকে পরাজিত করেছিলেন? এ ভানুগুপ্ত, বি নরসিংহগুপ্ত, সি শিশুগুপ্ত, ডি বিষ্ণুগুপ্ত। তো কোন গুপ্ত রাজা হুন নেতা মিহিরকুলকে পরাজিত করেছিলেন? না, অতি অবশ্যই উত্তর হবে অপশান বি, নরসিংহগুপ্ত। পরের প্রশ্ন,
গুপ্ত যুগে সামরিক বাহিনীর সর্বাধিনায়ক অথবা আরক্ষ বিভাগের প্রধানকে কি বলা হতো? এ মহাপ্রতিয়ার, বি মহাবলকর্তা, সি মহাদণ্ডনায়ক, ডি মহাশ্বপতি। এর সঠিক উত্তর হবে অপশান সি মহাদণ্ডনায়ক। তাহলে সামরিক বাহিনীর যিনি সর্বাধিনায়ক হতেন তাকে বলা হতো মহাদণ্ডনায়ক। পরে প্রশ্ন, পাল রাজা রামপাল কোন কৈবর্ত বিদ্রোহীকে পরাজিত করে বরেন্দ্রী পুনরুদ্ধার করেছিলেন? এ ভীমকে, বি রুদ্রককে, সি দিব্যককে, ডি ভদ্রককে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ ভীমকে। তাহলে পাল রাজা রামপাল কৈবর্ত বিদ্রোহীকে পরাজিত করেছিলেন, কিন্তু কৈবর্ত বিদ্রোহ কার সময় হয়েছিল? না দ্বিতীয় মহিপালের সময়ে। দ্বিতীয় মহিপাল কেমন? আর দ্বিতীয় মহিপালের সময় কৈবর্ত বিদ্রোহ ছিল এবং যিনি করেছিলেন তিনি হচ্ছেন দিব্যক। কেমন? দিব্যক। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশানে ভীম। পরের প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের প্রধান কারণ হলো এ দ্বিতীয় মহিপাল খুব অত্যাচারী ছিলেন এবং তিনি কৈবর্তদের উপর অত্যাচার করতেন, বি পাল্টা যারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করে মৎস্য হত্যা নিষিদ্ধ করেছিল, তো সেখানকার জেলেদের আর্থিক সংকট সৃষ্টি হয়েছিল, সি উচ্চাকাঙ্ক্ষী সামন্ত রাজারা কৈবর্তদের সঙ্গে যুক্ত হয় এবং বিদ্রোহের জন্য তারা উদ্গ্রীব হয়ে পড়ে, ডি উপরের সবকটি সঠিক। এর সঠিক উত্তর হবে অপশান ডি উপরের সবকটি সঠিক। তো বলে দিই কৈবর্ত, এই যে কৈবর্ত কথাটা, কৈবর্ত কী বলতো? যারা মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করে, আহরণ করে জীবিকা নির্বাহ করে, তাদেরকে বলা হচ্ছে কৈবর্ত, অর্থাৎ এক কথায় জেলে বলা হয়। তাহলে জেলেরা মাছ ধরে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করবে, সেই জায়গাটাতে দ্বিতীয় মহিপাল, যেহেতু পাল রাজারা বৌদ্ধ ধর্মানুসারী, তারা মাছ অর্থাৎ পশু বা প্রাণীকে হত্যার বিরোধিতা করেছিল, যার ফলে সেখানেতে দেখা যায় কি দিব্য গর্জে ওঠেন। সামন্ত রাজা ছিলেন দিব্য বরেন্দ্রী, তিনি গর্জে ওঠেন এবং দ্বিতীয় মহিপালকে পরাস্ত করে কৈবর্ত বিদ্রোহ সম্পাদন করেছিলেন। পরে প্রশ্ন, চর্যাপদের সূচনা কোন যুগে হয়েছিল? এ গুপ্ত যুগে, বি পাল যুগে, সি সেন যুগে, ডি মৌর্য যুগে। এর সঠিক উত্তর হবে অপশান বি পাল যুগে। পরে প্রশ্ন, শিহাবুদ্দিন, মইজুদ্দিন মোহাম্মদ বিনসাম বা মোহাম্মদ ঘুরি সেনাপতি ছিলেন? দেখো, শিহাবুদ্দিন বা মইজুদ্দিন মোহাম্মদ বিনসাম এবং মোহাম্মদ ঘুরি একজনই ব্যক্তি ছিলেন। কেমন? তো তার যে সেনাপতিরা ছিলেন, এ কুতুবুদ্দিন আইবক, বি তাজউদ্দিন এলদোজ, সি নাসিরুদ্দিন কোবাচা, ডি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, ই উপরে উপরে সবাই। এর সঠিক উত্তর হবে অপশান ই উপরে সবাই ছিলেন, কিন্তু মোহাম্মদ ঘুরির সেনাপতি ছিলেন। কেমন? এই চারজনই ছিলেন, 1 2 3 4 চারজনই ছিলেন মোহাম্মদ ঘুরির সেনাপতি। পরে প্রশ্ন, রাজপুতদের বিরুদ্ধে তুর্কি যোদ্ধাদের সাফল্য লাভের প্রধান কারণ কী ছিল? অপশান এ ভারতীয় রাজাদের সামাজিক বৈষম্য, অপশান বি সেকেলে এবং অনুন্নত যুদ্ধ পদ্ধতি, সি রাজনৈতিক বিচ্ছিন্নতা ও অশ্বারোহী বাহিনীর অভাব, ডি রাজাদের অদৃষ্টবাদী বিশ্বাস এবং সামন্তপ্রথার প্রকোপ। ই উপরে সবকটি সঠিক। এর সঠিক উত্তর হবে অপশান ই উপরে সবকটি সঠিক। পরে প্রশ্ন, মধ্য এশিয়ার খারিজমের কোন শাসককে পিছু ধাওয়া করে মোগল নেতা চেঙ্গিস খাঁ ভারতে উপনীত হয়েছিলেন? এ জালালউদ্দিন উমর, বি জালালউদ্দিন আসফ, সি জালালউদ্দিন কুলকার্নি, ডি জালালউদ্দিন মঙ্গবার্নি। তো এর সঠিক উত্তর হবে অপশান ডি জালালউদ্দিন মঙ্গবার্নি। তো জালালউদ্দিন যখন মঙ্গবার্নি দিল্লির উপকণ্ঠে উপনীত হয়েছিলেন, তখন চেঙ্গিস খাঁ তাকে পিছু ধাওয়া করেছিল, তখন দিল্লির সুলতান কে ছিলেন? অতি অবশ্যই ইলতুৎমিশ। কেমন?
পরের প্রশ্ন, বলবনের সিংহাসনে বসার সময় কী কী সমস্যার সৃষ্টি হয়েছিল? এ, অভিজাত সংগঠন বন্দেগানি চায়েলগানি ক্ষমতাশালী হয়ে উঠেছিল। বি, মেওয়াটি দস্যুদের অত্যাচারে দিল্লির নিকটবর্তী আইনশৃঙ্খলা ব্যাহত হয়েছিল। সি, পূর্ববর্তী রাজারা দুর্বলতার কারণে রাজতন্ত্রের প্রতি জনগণের ভীতি দূর হয়েছিল। ডি, মঙ্গলদের আক্রমণে সাম্রাজ্যের নিরাপত্তা ও স্বাধীনতা অনিশ্চিত হয়ে পড়েছিল। ই, উপরের সবকটি সঠিক। শব্দটি নয়, অ্যাকচুয়ালি সবকটি সঠিক হবে। কেমন? অপশান ই হচ্ছে সঠিক উত্তর, উপরে সবকটি সঠিক। পরের প্রশ্ন, কুতুব মিনার কী উদ্দেশ্যে নির্মিত হয়েছিল? এ, কুতুবউদ্দিন আইবকের সিংহাসন আরোহণকে স্মরণীয় করে রাখার জন্য। বি, সুফি সাধক খাজা কুতুবউদ্দিন কোকার স্মৃতি রক্ষার্থে মিনার নির্মাণ করা হয়েছিল। সি, ইসলামের গর্ব ও মর্যাদা ঘোষণার জন্য। ডি, স্থাপত্য নির্মাণের নেশায় এটি নির্মাণ করা হয়েছিল। এ সঠিক উত্তর অপশান বি হচ্ছে সঠিক উত্তর। সুফি সাধক খাজা কুতুবউদ্দিন কোকার স্মৃতি রক্ষার্থে এই মিনার নির্মিত হয়েছিল। পরের প্রশ্ন, ইকতা ব্যবস্থা প্রবর্তক ছিলেন ইলতুৎমিশ, কিন্তু আলাউদ্দিন এই ব্যবস্থার কী কী পরিবর্তন এনেছিলেন? এ, দেওয়ান ইকতার রাজস্বের পরিমাণ স্থির করার দায়িত্ব পেয়েছিল। বি, রাজস্বর নির্দিষ্ট অংশে সেনাদের বেতন বাবদ বরাদ্দ থাকে। সি, রাজস্বের উদ্বৃত্ত অংশ সুলতানি কোষাগারে জমা দিতে হতো। ডি, উপরের সবকটি সঠিক। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, উপরে সবকটি সঠিক। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজি কেন 30,000 নব মুসলমানকে হত্যার চেষ্টা করেছিলেন? এ, তারা ইসলাম ধর্ম ত্যাগ করেন বলে। বি, তারা ভারত থেকে পালিয়ে যেতে চাইল। সি, তারা গোপনে উচ্চ পদ না পাওয়ার জন্য আলাউদ্দিন খলজির বিরুদ্ধে ষড়যন্ত্র করেন বলে। ডি, তারা যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করতে যায়নি বলে। এর সঠিক উত্তর হবে অপশান সি, তারা গোপনে উচ্চ পদ না পাওয়ার জন্য আলাউদ্দিন খলজির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন, তাই আলাউদ্দিন তাদেরকে হত্যার চেষ্টা করেছিলেন বা হত্যা করেছিলেন। পরের প্রশ্ন, মনে রাখবে একটা কঠিন প্রশ্ন দিচ্ছি। তাঁর রাজত্বকালে মঙ্গলরা 5 বার ভারত আক্রমণ করেন। 1296 খ্রিস্টাব্দে আমির দাউদ, 1296 খ্রিস্টাব্দে সালাদি, 1297 খ্রিস্টাব্দে কুতলব খাজা, 1304 খ্রিস্টাব্দে আলীবেগ ও তাঘড়ি এবং 1305 খ্রিস্টাব্দে ইকবাল মন্দ। অবশ্যই তোমাদের কঠিন মনে হচ্ছে বা স্যার এত কঠিন করে করে বলছেন বা জানাচ্ছেন, এত তথ্য দিচ্ছেন, কিন্তু এগুলো তোমাদের জানতেই হবে বাবা, সেই জন্যই। তো তিনি আসলে দিল্লির কোন সুলতান ছিলেন? এ, আলাউদ্দিন খলজি, বি, জালালউদ্দিন খলজি, সি, ফিরোজ শাহ তুগলক, ডি, মোহাম্মদ বিন তুগলক। তাহলে কার সময়কালে এই 5 বার, অতি অবশ্যই 5 বার আক্রমণ হয়েছিল, মঙ্গল আক্রমণ 5 বার হয়েছিল। 1296 আমির দাউদ, 1296 সালাদি, আবার 1297 খ্রিস্টাব্দে কুতলব খাজা। নামগুলো মনে রাখার জন্য, অন্য পরীক্ষায় দিয়ে দিতে পারে সেই জন্য। এবং ওই 1304 খ্রিস্টাব্দে হয়েছে আলীবেগ ও তাঘড়ি। তো কার সময় হতে পারে? সময়কালটা তোমাদের আশা করি ইতিহাসের ছাত্র তোমরা মনে রাখা উচিত, আশা করি বলতে পারবে, তবুও আমি বলে দিচ্ছি এর সঠিক উত্তর হবে অপশান এ, আলাউদ্দিন খলজির সময় 5 বার। কেমন? পরের প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক দোয়াব অঞ্চলের রাজস্ব বৃদ্ধি কবে করেছিলেন? খুব কঠিন প্রশ্ন। এ, 1318 থেকে 22, বি, 1322 থেকে 25 খ্রিস্টাব্দে, সি, 1325 থেকে 27 খ্রিস্টাব্দে, ডি, 1327 থেকে 30 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে অপশান সি, 1327, 25 থেকে 27 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোন কোন কারণে দিল্লির সুলতানি পতনের জন্য ফিরোজ শাহ তুগলককে দায়ী করা হয়? এ, তিনি ইকতা ব্যবস্থাকে বংশানুক্রমিক করার কারণে সেনাবাহিনী দুর্বল হয়ে পড়ে। বি, বহু কৃতদাস অকারণে পোষণ করার ফলে রাজকোষ দুর্বল হয়ে পড়ে। সি, ধর্মনিরপেক্ষতা না থাকার ফলে উলেমাদের দাপট বেড়েছিল। ডি, উপরে সবকটি সঠিক। এর সঠিক উত্তর অপশান ডি, উপরে সবকটি সঠিক। তো একটা বলি, সুলতানি শাসকদের মধ্যে একমাত্র ফিরোজ শাহ তুগলকের সময়ে সব থেকে বেশি কৃতদাস নরনারী পোষণ করা হতো, সব থেকে বেশি।
মানে সুলতানি যুগে সব থেকে বেশি কৃতদাস ছিল ফিরোজ শাহ তুগলকের, সম্ভবত 13 লক্ষের মতন প্রায়। পরে সঙ্গম নামক ব্যক্তির 5 পুত্রের মধ্যে হরিহর বুক্ষ কোন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? এ বিজয়নগর সাম্রাজ্য, বি বামনী সাম্রাজ্য, সি আহমদনগর সাম্রাজ্য, ডি বিজাপুর সাম্রাজ্য। তো এর সঠিক উত্তর হবে অপশান এ বিজয়নগর সাম্রাজ্য। পরের প্রশ্ন, আবুল ফজরের উল্লেখ থেকে জানা যায় যে বাবর স্বেচ্ছামৃত্যু গ্রহণ করতে চেয়েছিলেন কাকে বাঁচানোর জন্য? এ গুলবদন বেগমকে, বি হুমায়ুনকে, সি আকরামকে এবং ডি এদের কাউকেই নয়। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান কী হবে বলো তো? অপশান বি হুমায়ুনকে। কারণ হুমায়ুন একটা কথিত আছে যে হুমায়ুন একবার খুব একটা রোগের মধ্যে পড়েছিলেন। তো বাবর অতি অবশ্যই বলেছিলেন ঈশ্বরের কাছে, অর্থাৎ ইসলাম ধর্মপ্রভুর কাছে, যে এরকম আমার জীবন যদি চাই নিয়ে নাও, তা আমার পুত্রকে অতি অবশ্যই বাঁচিয়ে তোলো, এরকম নাকি একটা প্রার্থনা করেছিলেন। যার ফলে এটা একটা কবিতা আছে বাবরের প্রার্থনা বলে, তো হুমায়ুনকে বাঁচানোর জন্য। কেমন? পরের প্রশ্ন 50 নম্বরে, পোলাজ, পার্বতী, চাচর, বাঞ্জার মুঘল যুগে এগুলি আসলে কি ছিল? এ ফসলের নাম, বি সরকারি দপ্তরের নাম, সি সবজি ও ফলের নাম, ডি কৃষিক্ষেত্র বা জমির নাম। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি কৃষিক্ষেত্র বা জমির নাম। তো এইগুলো একটু জেনে নেওয়া যাক। পোলাজ কি? পোলাজ হচ্ছে যেগুলো হচ্ছে সরকারি উৎকৃষ্ট জমি, পোলাজ হচ্ছে উৎকৃষ্ট জমি। কেমন? পার্বতী কি না, যে জমি মাঝে মাঝে পতিত রেখে ফসল চাষ করা হতো, মাঝে মাঝে ফসল চাষ, সেটা হচ্ছে পার্বতী। চাচর হচ্ছে 3 বা 4 বছর যে জমি ফেলে রেখে বা পতিত রেখে চাষবাদ করা হতো, সেটা হচ্ছে চাচর। আর বাঞ্জার যে জমিকে 5 বছর ফেলে রেখে চাষাবাদ করা হতো, 5 বা 6 বছরও হতে পারে, 6 বছর ফেলে রেখে যে জমি চাষাবাদ করা হতো তাকে বলা হচ্ছে বাঞ্জারা। পোলাজ উৎকৃষ্ট জমি ছিল। পার্বতী যেটা হচ্ছে মাঝে মাঝে পতিত ফেলে রেখে যে জমি চাষ করা হতো। চাচর হচ্ছে 3 থেকে 4 বছর ফেলে রেখে যে কৃষিকাজ করা হতো তাকে চাচর। আর বাঞ্জার হচ্ছে 5 বা 6 বছর ফেলে রেখে বা পতিত রেখে যদি কৃষিকাজ করা হতো। আসলে ফেলে রাখার বা পতিত রাখার উদ্দেশ্য হচ্ছে সেই জমিটা আস্তে আস্তে নোনা ভাবটা কেটে অনেকটা উর্বর হবে বলে এরকম ব্যবস্থা ছিল। কেমন? তাহলে এর সঠিক উত্তর হচ্ছে কৃষিক্ষেত্র, অপশন ডি কৃষিক্ষেত্র বা জমির নাম। পরের প্রশ্ন, দাগ ও চেহারা প্রথা কে প্রবর্তন করেন? এ আলাউদ্দিন খলজি, বি শেরশাহ, সি আকবর, ডি জাহাঙ্গীর। এর সঠিক উত্তর হচ্ছে, প্রশ্নটা দেখো, দাগ ও চেহারা অতি অবশ্যই যদি দাগ ও হুলিয়া হতো, হুলিয়া হলে সেখানে হতো দাগ ও হুলিয়া হলে সেখানে হতো আলাউদ্দিন খলজি। কেমন? এখানে যেহেতু দাগ ও চেহারা প্রথা, দাগ এবং চেহারা প্রথা আছে, সেটা হচ্ছে শেরশাহ হবে। আর এই দাগ ও চেহারা প্রথাকে পরবর্তী পর্যায়ে অনুকরণ করেছিলেন যিনি, সেটা হচ্ছে আকবর। মানে আলাউদ্দিন খলজিকে অনুকরণ করেছিলেন শেরশাহকে অনুকরণ করেছিলেন আকবর। তো তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান কী হবে না বি হবে, শেরশাহ হবে। তো এখানটা বলে রাখতে হবে দাগ কি না, দেখা যাচ্ছে কি সুলতানি প্রশাসনে বিশেষ করে অশ্বারোহী বাহিনীর ঘোড়াগুলিকে এক প্রকার চিহ্ন দেওয়া হতো, হয়েছে চিহ্ন দেওয়া হতো। কেন না, একই ঘোড়াকে বারবার যাতে একজন সৈনিক, দুজন সৈনিক বা তিনজন সৈনিক, যে কোনো সৈনিক এসে কী করতো না, অতি অবশ্যই একটা ঘোড়াকে দেখি মানে অর্থ আত্মসাৎ করতেন। সেই জন্যই এই দাগ ব্যবস্থাটা শুরু করেছিলেন আলাউদ্দিন খলজি। আর চেহারাটা বা হুলিয়া পথটা কী ছিল না, হুলিয়া হচ্ছে প্রত্যেকটা সৈনিকের দৈহিক বিবরণ, কেউ বেঁটে, কেউ লম্বা, তারপরে কেউ কালো,
কেউ ফর্সা, এই সমস্ত দৈহিক বিবরণ বা কারো শরীরে কোনো দাগ আছে কিনা এই দৈহিক লিপিবদ্ধ বিষয়টা ছিল চেহারা প্রথা বা হুলিয়া প্রথা। কেমন? পরে প্রশ্ন, কে যাবত বা জাবতি প্রথার উদ্ভাবক ছিলেন? এ মানসিংহ, বি আকবর, সি টোডরমল, ডি শায়েস্তা খাঁ। এর সঠিক উত্তর হবে অপশান সি টোডরমল। পরে প্রশ্ন, চাপেকার ভ্রাতৃদ্বয় কারা ছিলেন? এ নরাদিত্য চাপেকর ও দামোদর চাপেকর, বি দামোদর চাপেকর ও বালকৃষ্ণ চাপেকর, সি অনন্ত চাপেকর ও হরিনাথ চাপেকর, ডি কৃষ্ণ চাপেকর ও দামোদর চাপেকর। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি দামোদর চাপেকর, বালকৃষ্ণ চাপেকর হচ্ছে চাপেকর ভ্রাতৃদ্বয়। এরা পুনেতে প্লেগ কমিশনার পুনেতে প্লেগ কমিশনার ছিলেন মিস্টার র্যান্ড এবং তার সহযোগী আয়ার্ড। তো তারা প্রচুর মানুষের উপরে বা নিরীহ মানুষের উপরে অত্যাচার শুরু করলে প্লেগ রোগকে কেন্দ্র করে, তখন এরা দু ভাইয়ে ওই মিস্টার র্যান্ড এবং আয়ারকে হত্যা করেছিলেন, যার ফলে তাদের দুজনকে ফাঁসি দেওয়া হয়েছিল। কেমন? পরে প্রশ্ন, মার্কেন্টাইল নীতি অনুসারে দেশের ব্যবসা বাণিজ্যের একমাত্র লক্ষ্য ছিল রাষ্ট্রের উন্নয়ন। কথাটা ঠিক কথা। এই নীতিকে বলা হয়েছিল, এই নীতিতে কি বলা হয়েছিল? এ বৈদেশিক ব্যবসা বাণিজ্য হবে রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন, বি ব্যবসা বাণিজ্য হবে দেশের অভ্যন্তরে, সি রাষ্ট্রের হস্তক্ষেপ খেয়ে ব্যবসা বাণিজ্য ধ্বংস করা হবে, ডি বৈদেশিক ব্যবসা বাণিজ্য হবে রাষ্ট্রের অনিয়ন্ত্রণাধীন। এর সঠিক উত্তর হবে অপশান ডি। হয়েছে, অতিবশ্যই ব্যবসা বাণিজ্য হবে রাষ্ট্রের অনিয়ন্ত্রণাধীন, মানে রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ থাকা চলবে না। তাহলে সেই অর্থনীতিটা বা সেই নীতিটা হচ্ছে মার্কেন্টাইল নীতি হবে। অর্থাৎ তারা বণিকেরা তারা স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করতে যাবে, রাষ্ট্রকে এসে বেশি বেশি করে অর্থ বা ট্যাক্স বা কর পরিশোধ করবে, যার ফলে রাষ্ট্রের উন্নতি হবে। এবং মার্কেন্টাইল নীতি অনুসারে বণিকদের স্বাধীনভাবে চলার অধিকার দিতে হবে। পরে প্রশ্ন, ফ্রান্সে নিত্য ব্যবহার্য জিনিসের উপর যে কর আদায় করা হতো, নিত্য ব্যবহার্য জিনিসের উপরে কর আদায় করা হতো, তার নাম ছিল এ এডস, বি গ্যাবেল, সি ক্যাপিটেশন, ডি টাইথ। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ এডস। কেমন? পরে প্রশ্ন, প্রাক বিপ্লব ফ্রান্সে স্টেট জেনারেলে মোট নির্বাচিত সদস্য সংখ্যা ছিল কত? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এ 1203 জন, বি 1210 জন, সি 1213 জন, ডি 1214 জন। তাহলে ফ্রান্সে প্রাক বিপ্লব যুগে স্টেট জেনারেলের মোট নির্বাচিত সদস্য সংখ্যা ছিল 1214 জন। এর মধ্যে যাজক, সঞ্জয়কা বর্গযোগ যাজক, অভিজাত আর তৃতীয় শ্রেণীর ফার্স্ট স্টেট, সেকেন্ড স্টেট এবং থার্ড স্টেট। ও যাজক ছিল কতজন? সম্ভবত যাজকরা ছিলেন 308 জন, 308 জন। অভিজাত কত ছিল? 285 জন, 285। আর থার্ড স্টেট ছিল কত? 621 জন। এটা মনে রাখবে, কারণ এই তিনটে থেকে যে কোনো একটা এবারে অতি অবশ্যই পাশের বা 9-10 ছাত্রদের আসবে। সেই জন্য টোটাল ছিল 1214 জন, যাজক ছিল 308 জন, অভিজাত ছিল 285 এবং তৃতীয় স্টেট বা থার্ড স্টেট ছিল 621 জন প্রতিনিধি। কেমন? পরে প্রশ্ন, 1801 খ্রিস্টাব্দে নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি চার্চ এবং এর মাধ্যমে কনকর্ডাটের চুক্তি হয়েছিল। তার নেপোলিয়ন বোনাপার্ট এবং ফরাসি চার্চের মধ্যে কনকর্ডাট চুক্তি হয়েছিল 1801 খ্রিস্টাব্দে। এর শর্ত কী ছিল? 1. ফরাসি গির্জার যাজকরা রাষ্ট্র কর্তৃক নিযুক্ত হওয়ার পর পোপ এই নিয়োগ অনুমোদন করবেন। বি. যাজকরা রাষ্ট্র থেকে বেতন পাবেন। সি. বিপ্লবী আমলে গির্জার সকল সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করে, পোপ তা স্বীকার করে নেয়। এবং ডি. উপরে সবকটি সঠিক। এর সঠিক উত্তর হবে অপশান ডি, উপরে সবকটি সঠিক। পরে প্রশ্ন, জার্মান রাষ্ট্রসংঘের সভাপতি হিসাবে মেটারনিখ কার্লসবার্গ ডিগ্রি জারি করেছিলেন। কথাটা ঠিক কথা, কিন্তু কবে? এ 1819 খ্রিস্টাব্দে, বি 1815 খ্রিস্টাব্দে, সি 1817 খ্রিস্টাব্দে, ডি 1821 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ
1819 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, বসনিয়ার রাজধানী সেরাজেভোতে অস্ট্রিয়ার ভাবী সম্রাট ফ্রান্সিস ফার্দিনান্দ এবং তার স্ত্রী সোফিয়া নিহত হয়েছিলেন। তাদেরকে হত্যা করেছিলেন কোন গোষ্ঠী? এ ইয়েলো হ্যান্ড, বি রেড হ্যান্ড, সি ব্ল্যাক হ্যান্ড, ডি হোয়াইট হ্যান্ড। এর সঠিক উত্তর হচ্ছে ব্ল্যাক হ্যান্ড, অপশান সি। এই ব্ল্যাক হ্যান্ড গোষ্ঠীর নেতা ছিলেন ন্যাভরিলো প্রিন্সেপ। তিনি কি করেছিলেন না, অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্দিনান্দ এবং তার স্ত্রী সোফিয়া বেড়াতে গেলে কোথায় না, বসনিয়ার রাজধানী সেরাজেভোতে বেড়াতে গেলে তাদেরকে এই ন্যাভরিলো বা গ্যাভরিলো বলা হয় একে, ন্যাভরিলো প্রিন্সেপ, যিনি ব্ল্যাক হ্যান্ড গোষ্ঠীর একজন নেতা ছিলেন, দীপালোকে তাদেরকে গুলি করে হত্যা করেছিলেন। এর জন্যই অস্ট্রিয়া কী করেছিল না, বসনিয়ার বিরুদ্ধে একটা চরমপত্র প্রেরণ করেছিলেন এবং তার কৈফিয়ত দিতে বলেছিলেন, যার ফলে বসনিয়া ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়ার দলে মিশে যায় এবং প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল। আর এই সেরাজেভো হত্যাকাণ্ড কবে হয়েছিল? 1914 খ্রিস্টাব্দে 28 জুন। তার এক মাস বসে 28 জুলাই 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল। পরে প্রশ্ন, লাস্ট প্রশ্ন। কেমন, বুঝতে পারছি তোমরা খুব বিরক্ত হচ্ছ। পরে প্রশ্ন, জাতিসংঘের দুর্বলতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী। জাতিসংঘের দুর্বলতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী কারণ এ আন্তর্জাতিক শান্তি রক্ষার জন্য যে কঠোরতা ও নিরপেক্ষতা প্রয়োজন জাতিসংঘে তা ছিল না। বি জাতিসংঘ সংকীর্ণ স্বার্থের ঊর্ধ্বে উঠে আদর্শগতভাবে শান্তি প্রতিষ্ঠায় ব্রতী হয়নি। সি বৃহৎ শক্তির প্রতি জাতিসংঘের দুর্বলতা এই প্রতিষ্ঠানের প্রতি অন্যান্যদের রাস্তা শিথিল করেছিল। ডি উপরে সবকটি সঠিক। এর সঠিক উত্তর হচ্ছে উপরে সবকটি সঠিক। তো আজ আমি এই যে ব্যাখ্যাগুলো করছি, কিছু ছাত্র আমাকে বলছো যে স্যার অতি অবশ্যই এত ব্যাখ্যা আমাদের খুব কষ্ট হচ্ছে, কিন্তু দেখো আবার অনেকে তোমাদেরই বন্ধুরা আমাকে বলছে স্যার যদি ব্যাখ্যা করে করে বলেন তাহলে আমাদের গল্পের মতন বেশ ভালো লাগবে। তো সেই জন্য আমি চাইছি তোমাদের একটু বেশি কষ্ট হলেও তোমরা অতি অবশ্যই ব্যাখ্যাগুলোকে আলোচনা করে করে বলছি, তোমাদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করি। যেমন একটু আগে যেটা বললো যে ফ্রান্সের মোট নির্বাচিত প্রতিনিধি 1214 জন, কিন্তু তাদের যে ভেঙে দিলে তোমাদের কতটা সুবিধা হবে সেটা তোমরা বুঝতে পারছো। আর যারা নতুন অতি অবশ্যই আমার ভিডিওগুলো দেখছো তোমরা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অতি অবশ্যই পাশে থাকা বেল আইকনটা অল করে করলে তোমাদের নিজেদেরই সুবিধা হবে। দেখো এইটা আমি খাটছি, এটা তোমাদের নিজেদের সুবিধার জন্য। হ্যাঁ, এখানে তোমাদের অনেকটাই সুবিধা হবে ভেবেই আমি নিজের মতো তৈরি করছি। অনেক চ্যানেলে দেখছি স্যারেরা ভিডিও তৈরি করেছেন, করে যখনই দেখছে যেরকম তারা সেই রকমভাবে এত ব্যাখ্যা না করে সরাসরি বলে দিচ্ছে তোমরা চলে এসো, এখানে পেড ব্যাচ আছে এইরকম করে। তো আমার তো আর সেই রকম পেড ব্যাচ কোনো কিছু নয়। তো সেই জন্যই তোমরা যদি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখো আমার মনে হয় অনেক ভালো হবে। আর আমি মাঝখানে এত বকছি কেন না, তোমাদের নিজেদের সুবিধার জন্য, যাতে তোমরা এই পরীক্ষাটায় ক্র্যাক করতে পারো এবং প্রত্যেকেই পারবে সেই রকমই আমি ভিডিওগুলো তোমাদের জন্য দিচ্ছি। আর একটা প্রশ্ন, একজন আমাকে কমেন্ট করেছে যে স্যার দ্য পেরিপ্লেস অফ দ্য এরিথ্রিয়ান সি, একটু শোনো তুমি যে আমাকে প্রশ্নটা করেছো, দ্য পেরিপ্লেস অফ দ্য এরিথ্রিয়ান সি, এই যে গ্রন্থটা এটা হচ্ছে অজানা লোকের নাম, তাই তো? তো আমি আমার সামনে তোমাকে ভিডিওতে দেখাতে পারছি না, আমি আমার সামনে একটা বই রয়েছে আমার নেটের, তো সেই বইটাতে যে ভাষাটা লেখা আছে আমি তোমাকে ইংলিশটা বলে দিচ্ছি। দ্য পেরিপ্লাস অফ দ্য এরিথ্রিয়ান সি রিটেন বাই উইলিয়াম এইচ স্কফ described the Roman trade in the Red Sea, Persian Gulf and the